ওকে, আমরা একটু শুরু করি। তোমাদের 2 নাম্বার শীট তো গতদিন আমরা পড়াইছিলাম, একটু মনে আছে তোমাদের? তো ওইখানকার আর একটা টপিক আমাদের একটু বাকি ছিল, ওইটা একটু শেষ করে নেবো আগে, তারপরে একটু রিভিশন দেবো। তো টপিক আমাদের বাকি ছিল এইটা, যে যদি কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে ওই বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করি, এইটা আমাদের বাকি ছিল। তো ওইটা আমরা প্রথমত করাই নিব, তারপর ওইটার সাহায্যে পরিবৃত্তের সমীকরণ পড়াবো তোমাদের আমরা। ওকে, পরিবৃত্ত সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? হ্যাঁ, এটা সিম্পল জিনিস। যে ধরো একটা বৃত্ত আছে, ধরো এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজের এই 3 বিন্দুতে একটা বৃত্ত গেছে, তাহলে ওই ত্রিভুজের ওটা কি বলতো? পরিবৃত্ত। তো এটা শুধু ত্রিভুজ হতে পারে, এটা বর্গ হতে পারে না, যে কোনো কিছু হতে পারে। আমরা এটা বের করা একটু শিখবো, কাইন্ড অফ অ্যাপ্লিকেশন টাইপ। ওকে, আর লাস্ট আমরা কি করব, আমরা একটা রিভিশন দেবো। 1 নাম্বার আর 2 নাম্বার শীটে সত্যিকার অর্থেই কোনো কিছু নাই, এগুলো খুব ইজি একটা টপিক, এখান থেকে কোনো প্রশ্ন হবেও না আশা করা যায়। কিন্তু আমরা কি করবো, যে এগুলো ইউজ করবো পরে। তোমাকে তাহলে এটা সম্পর্কে প্রপার একটা আইডিয়া থাকা লাগবে, যে কোন জায়গায় আমরা কি ব্যবহার করতেছি, কিভাবে কি বের করতেছি, ওইটাই আমরা একটু আবার তোমাকে দেখাই দেবো। ওকে, ঠিক আছে, নাও শুরু করি আমরা। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। গতদিন একটা হচ্ছে ক্রিয়েটিভ অঙ্ক ছিল এরকম, যে একটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া ছিল। তোমরা কি কেউ ট্রাই করছে অঙ্কটা? করনি মনে হয়। ওকে, সহজ একটা জিনিস দেখো তো একটু। ধরো এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, বুঝছো? এই বৃত্তের ব্যাস মানে কি, এটা সম্পর্কে তোমাদের কি আইডিয়া আছে? ব্যাস হচ্ছে ওই যেটা হচ্ছে কেন্দ্রগামী। আবার একটা কথা মনে করে দেখো তো, ব্যাস আসলে বৃত্তকে 2 ভাগে বিভক্ত করে না? ব্যাসের এই পাশে যা থাকবে এই পাশেও ঠিক সেম একই জিনিস থাকবে। তো ধরো আমি একটা ব্যাস নিলাম, এইটা হচ্ছে আমার সেই ব্যাস। ওকে, এর ব্যাসের যে 2টা প্রান্তবিন্দু, খেয়াল করে দেখো, এই 2টা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু। একটাকে আমরা বলতেছি এরকম x1 কত বলতো, y1, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে x2 কত, y2। এই 2টা ইনফরমেশন শুধুমাত্র আমাদের দেওয়া আছে, আর কোনো কিছু বলা নাই। এখান থেকে কি আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো? এর কয়েকটা মেথড আছে, একটা না কয়েকটা মেথড আছে, অনেকভাবে করা যাবে, খুব ইজি একটা জিনিস, তারা নাই। সবচেয়ে সোজা আমার কি মনে হয়, ধরো এই 2টা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো 1,2 আর 10,5 ধরো দেওয়া আছে, তাহলে আমি কি করতাম জানো? আমি এদের মধ্যবিন্দু আছে না, আমি মধ্যবিন্দু বের করে নিতাম। কারণ মধ্যবিন্দু বের করা যাবে খুব ইজিলি মধ্যবিন্দু কনসেপ্ট দ্বারা। তাহলে তোমার কেন্দ্র বের হয়ে গেছে না? আচ্ছা, আর একটা কাজ করো, এই 2টার মধ্যে দূরত্ব বের করা যাবে না? ওটা কি হয় বলো? ব্যাস। ব্যাসকে 2 দ্বারা ভাগ করে দিতাম, তাহলে কি পাওয়া যেত বলো? ব্যাসার্ধ। কেন্দ্র আর ব্যাসার্ধ পাওয়া গেলে তুমি কি এটা আরামসে উত্তর বলে দিতে পারতে না যে কি আসবে? তো ওইটা নর্মাল যে কোনো জায়গায় তুমি কি কিন্তু করতে পারো, কোনো সমস্যা নাই। তবে ওটার থেকেও সহজ আর একটা উপায় আছে, আরো সোজা। 1 লাইনে উত্তর লিখে দেওয়া যাবে, 1 লাইনে। তো এটার জন্য আমাদের কিছু কনসেপ্ট একটু আগে জানা লাগবে, আগে আমরা শিখে নিই, তারপরে দেখি লিখতে পারি কিনা। কনসেপ্ট হচ্ছে এরকম, তোমাদের কি মনে আছে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ? মনে আছে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ? এই কনসেপ্ট তুমি কোথায় পড়ছিলা বলো দেখি? তোমাদের কি এটা উপপাদ্য ছিল? মেবি। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ মানে তোমরা কি বুঝো? তোমরা 2 টাইপের কোণ পড়ছিলা, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একটা কি বলতো? বৃত্তস্থ কোণ। তার মধ্যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটা তোমরা পড়ছো, ঠিক আছে। এটাকে একটু সিম্পল ভাবে তোমাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, খুবই সিম্পল জিনিস। অর্ধবৃত্তস্থ মানে আমি কি বোঝাবো, ধরে নাও একটা বৃত্তের যদি আমরা অর্ধেক নিই, ধরো নিচের পাটের এই বৃত্তটা নাই ধরো, তো তাহলে তুমি ধরে নাও একটা কাজ করো, এইখানে একটা পয়েন্ট নাও আর এইখানে একটা পয়েন্ট নাও, মানে অর্ধবৃত্তের উপরে 2টা পয়েন্ট নাও, আর আরেকটা পয়েন্ট নিবা এই বৃত্তের যে কোনো কিছুর উপরে, মানে বৃত্তের পরিধির উপরে, সেটা যেন বৃত্তস্থ কোণ হয়। বুঝে নেবে সেটা, বৃত্তের যে কোনো একটা জায়গা থেকে কোণ তৈরি করে সেটা বৃত্তস্থ কোণ হবে না? তো ধরো এই বৃত্তের পরিধির উপরে কোন বিন্দুতে বলো দেখি? যে কোনো বিন্দুতে আমি নিতে পারি না? তার মানে ধরো আমি এই পয়েন্টে একটা বিন্দু নিলাম, এই পয়েন্টে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। এখন যদি আমি সামহাউ এইটা অ্যাড করে দিই, এই যে এই বরাবর এটা যদি অ্যাড করে দিই, আর এই যে এখান থেকে এটা অ্যাড করে দিই, তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে, এই কোণটা কি বলতো? ওইটা একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং খেয়াল করে দেখবা, যেহেতু এই কোণের যে অপর 2টা যে বাহুর প্রান্ত বিন্দু তোমার ব্যাসের উপরে আছে না, তো অর্ধবৃত্তের উপরে আছে, তখন দেখবা সারা জীবন এই কোণটা কি আসবে বলো দেখি? 90 ডিগ্রি আসবে। এটা তোমরা পড়ছিলা অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। এত প্যারা নেওয়ার দরকার নাই, এটা সিম্পল একটা জিনিস। এবং খালি বলে রাখি, তুমি যদি এই পি বিন্দুটাকে মুভ করে যদি এখানে নিয়ে আসো,
সেক্ষেত্রেও দেখবা যেখানে কি তৈরি হবে বলতো, সমকোণই তৈরি হবে। এটা সব ক্ষেত্রে মানে আমি তো আঁকায় দিচ্ছি একটা, দেখো ধরো আমি বলতেছি যে এখান থেকে আমি এখানে বিন্দু নেব, এই যে এখানে পয়েন্টটা নেব পি, ওকে, দেন তুমি এখান থেকে আবার অ্যাড করে দাও। না, সব জায়গাতেই হবে। এটা এরকম মনে হতে পারে, শোনো তোমার এখানে দেখে মনে হতে পারে যে চিত্রের জন্য যে কত হবে 90 ডিগ্রি হচ্ছে না, কিন্তু এটা অবশ্যই হবে, এটা হতে বাধ্য, এবং তোমরা নিজেরা এটা প্রমাণ করে আসছো না। যাই হোক, এত প্যারানোর দরকার নাই, এই চিত্র দেখে লাভ নাই। ঘটনা খুব সিম্পল, যে এই কোণটা সারা জীবন কি আসবে বলতো, 90 ডিগ্রি। এখন কোনোভাবে কি এখান থেকে কোনো সূত্র টুত্র নিয়ে আসা যায় কিনা? তো তোমরা সঞ্চারপথ সম্পর্কে আইডিয়া পাইছিলা? সঞ্চারপথ কি বলো দেখি? সঞ্চারপথ নর্মাল একটা জিনিস, যদি অনেকগুলা বিন্দু নির্দিষ্ট একটা কি ফলো করে বলতো, কন্ডিশন ফলো করে, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা সমীকরণ না বের করে আমরা কি করতে পারি বলো দেখি, একটা মুভেবল পয়েন্ট নিতে পারি, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, দেন ওটার জন্য কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো তুমি খেয়াল করে দেখতেছো এর পি বিন্দু যেটা আছে না, পি বিন্দুটা ও কিন্তু মুভ করতেছে, ও কিন্তু এখান থেকে মুভ করে এই পর্যন্ত যেতে পারে, আবার কিন্তু এই দিক বরাবর কি করতে পারে বলতো, মুভ করতে পারে। খেয়াল করে দেখো, পি বিন্দুর যে অবস্থান ওটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হবে, এবং ওটা আসলে বৃত্তের পরিধির উপরেই হবে। এটা কি বুঝতে পারতেছো? ও কিন্তু বৃত্তের পরিধির উপরেই হবে। কোনোভাবে যদি আমরা পি বিন্দুর অবস্থান এটা ট্র্যাক করতে পারি, ওর সঞ্চারপথের সমীকরণ বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। বিষয়টা হচ্ছে এরকম। তো বলো দেখি এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা যায় যদি এটা পি বিন্দু হয়, যে এক্স কমা ওয়াই এটা হচ্ছে পি বিন্দু, আর এই কোণটা কি বলতো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো কয়েকটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা যায়, কয়েকটা। তাহলে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে, দেখো এই পয়েন্টটাকে মার্ক করতেছি এ, এই পয়েন্টটাকে মার্ক করতেছি হচ্ছে বি। তো তুমি কি বলতে পারো যে তোমার এপি রেখা আর বিপি রেখা এটা সারা জীবন কি হবে বলতো, লম্ব হবে? এটা বলা যায় না? আচ্ছা, এই সূত্রের প্রমাণ করতে যে আমরা যত কথাবার্তা বলতেছি, তোমরা যদি এগুলো নিয়ে প্যারা খাও তাহলে বিশাল সমস্যায় পড়ে যাবা। আর একটা কথা মনে রাখো, সূত্রের প্রমাণ কিন্তু কোনো জায়গায় লাগবে না, সেটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নাই। প্রসিডিউর দেখে রাখো, ফাইনালি যেটা পাবো ওইটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, আচ্ছা, তা আমরা এখানে বলতেই পারি যে হচ্ছে আমাদের এপি রেখা এবং হচ্ছে আমাদের যে বিপি রেখা, তারা সবসময় কি হবে বলতো, লম্ব হবে। তাহলে চলো এদের কোনো লম্ব রেখা কোনো কনসেপ্ট ইউজ করি এখানে। তোমাদের এটা মনে আছে, লম্ব রেখার ক্ষেত্রে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, মনে আছে? সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল দ্বয় কি হয়, সমান হয়, আর লম্ব রেখার ক্ষেত্রে ঢাল দ্বয়ের গুণফল কি হয় বলতো, -1 হয়। সো আমরা ফার্স্ট এপি রেখার ঢাল বের করব ইনটু বিপি রেখার ঢাল বের করব, গুণ করে দেবো, উত্তর আসবে আমাদের কত বলতো, -1। ওকে, তো লেটস সে m of AP ইনটু m of BP ইজ ইকুয়াল কত বলতো, -1। এটা হবে, মনে আছে তোমাদের লম্ব রেখার ক্ষেত্রে, মনে থাকা উচিত। আচ্ছা, এপি রেখার তাহলে আমরা হচ্ছে ঢাল বের করে দেখি তো, ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। তারপর ডেল্টা ওয়াই মানে কত, ওয়াই মাইনাস ওয়াই1, আর নিচে কত হবে বলতো, এক্স মাইনাস x1, এই তো, ইনটু বিবি ঢাল কত হবে, এই যে এইটা আর এটা না, বলো ওয়াই মাইনাস ওয়াই2, আর নিচে কত হবে বলতো, এক্স মাইনাস x2। আচ্ছা, এটা সমান কত হবে বলো দেখি, ফাইনালি -1 হবে। একটা কাজ করো, এই জিনিসটা যে গুণ করে দাও নিজেদের মধ্যে, গুণ করে মাইনাস এবারে গুণ করে যাবে না, তাহলে ফাইনালি কেটে বলা যায়, দেখো দেখি যে ওয়াই মাইনাস ওয়াই1 ওয়াই মাইনাস ওয়াই2 ইজ ইকুয়াল মাইনাস এক্স মাইনাস x1 এক্স মাইনাস x2, বলা যায় এতটুকু। ফাইনালাইজ করো, এটাকে এপারে নিয়ে চলে আসো, তাহলে পজিটিভ হয়ে যাবে। লাস্ট কথাটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস x1 এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস ওয়াই1 ওয়াই মাইনাস ওয়াই2 ইজ ইকুয়াল 0। এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যেটা কার কি কন্ডিশন তথ্যটা আমরা করতে পারি, যখন আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু হবে দুইটা, এই যে x1, y1 x2, y2, যখন এরকম হবে তখন এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ। ওকে, এটা খুবই সিম্পল, এবং তুমি এটাকে এক লাইনে ডিরেক্টলি লিখতে পারো। তারপরে যদি আমার কাছে একটা প্রশ্ন থাকে এরকম, ধরো একটা অঙ্ক এখান থেকে দেখা দিচ্ছি, কোনো প্যারানোর দরকার না, দেখো 2 লাইনে হয়ে যাবে। 15 নম্বর কোশ্চেন আছে না, আছে? এখানে কি বলছে বলো, 2,3 এবং 4,-2 বিন্দু দুইটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু কি দেওয়া আছে?
দেওয়া আছে না? তাহলে আমরা বলতে পারি যে এখানে ব্যাসের প্রান্ত বিন্দু, আমি আর লিখতেছি না ডিরেক্টলি, আমি লিখতেছি ব্যাসের প্রান্ত বিন্দু। কে কে ব্যাসের প্রান্ত বিন্দু? একটা হচ্ছে 2,3, আর একটা কথা বলো 4,-2। তাহলে অতএব সমীকরণ কি হবে? অতএব সমীকরণ হবে, বৃত্তের সমীকরণটা এরকম হবে কিছু। দেখো তো x - x1, এটা যদি x1 ধরে এটা x2 না, কোনো প্যারা নাই। তাহলে দেখো x - x1 x - x2 প্লাস y - y1 y - y2, y2 হচ্ছে -2, মাইনাস +2 ইজ ইকুয়াল হচ্ছে 0। এটাই অ্যান্সার। অন্যান্য যে কোনো মেথডের থেকে এই মেথডটা সবচেয়ে ইজি। এখানে তোমাকে কোনো প্যারা না লাগবে না, ডিরেক্টলি তুমি এটা বলে দেবা এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, তোমাদের আমি একটা জিনিস বুঝি না, তোমরা কি করো √3 সমান, এটা কি ম্যাথে নরমালি লিখে দেওয়া যায় না? √3 দেখা যায় না? তোমরা এটা করো না, তোমরা এটা পরে লেখো 1.7173 ডট, তার পরিবর্তন করতে পারো না। এটাতে তোমাদের সমস্যা। আবার এটা নিয়ে তোমাদের সমস্যা। ভাই তোমার যদি মন চায় তাহলে তুমি ওটা ভালো করে লিখে রাখো, তোমার স্ট্যান্ডার্ড যে ফরম্যাট আছে ওটা লিখাও। তোমার যদি মন চায় যে না ভাই আমি এখানে লিখবো, যেহেতু আমরা তোমাকে বলাই দিচ্ছি যে হ্যাঁ এটাই তোমাদের সেই বৃত্তের সমীকরণ, এবং এটা তো মানে অলরেডি স্ট্যান্ডার্ড হয়ে আছে, মানে এই নিয়মটাও প্রযোজ্য হয়, এই নিয়ম দ্বারা আমরা করতে পারি। তো এটা নিয়ে এত প্যারা খাও কারণ তোমরা বুঝি না, তোমরা বড় হলে এখনো। আমি এই কথা ভালো করে বলতেছি, √3 এটাকে কেন তুমি এই ফরম্যাটে লিখবা বলো দেখি? তোমাদের এখনো সেন্স কাজ করে না? এটাকে তুমি লিখে শেষ করতে পারবা? বলো, লিখে শেষ করতে পারবা? মানুষজন চায় এটা লিখতে, আর তোমরা চাও এটা লিখতে। আমি আজকে খাতার সময় দেখলাম যে চেয়ে কাজ করেছো, এবং এমন একটা জায়গায় করছো এত বিচ্ছিরি লাগছে। তোমাদের এটা কথা মনে আছে বলো দেখি? একটু খালি জাস্ট মনে করে দেখো যে এই কথা আমি কয়বার বলছি। হ্যাঁ বলো, ও দেখে বলতেছে মানে যে মানটা আসে হুবহু বলছে ওটা রাখাই দিও, কারণ কি এটার মান তুমি লিখে শেষ করতে পারবে না, বাজে মানুষ এটার। এই জিনিস চেঞ্জ করতেছো তোমরা, এই জিনিস আসে তোমার মান আসছে মনে করো এরকম, ধরো 7/4 আসতেছে বা অন্য কিছু আসতেছে অড, তুমি সেটা পয়েন্টে লিখে ঢাল আকারে লিখতেছো। এটা কিরকম অড দেখায়? আল্লাহ তোমাদের কবে জ্ঞান দিবে বলো? ওকে, আচ্ছা আমি কি টপিক বুঝাতে পারলাম? এটা হচ্ছে ইজিয়েস্ট একটা ওয়ে বৃত্তের সমীকরণ নির্ণয়ের। তো তোমরা এটা সুন্দরভাবে উঠায় নাও। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তুমি এটা ডিরেক্টলি ইউজ করতে, ভাইয়া এইটা ডিরেক্টলি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, এবং আমরা ইউজ করব, কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু দেখলে এটা ইউজ করে দেবো। না উঠাও। ক্লাস আসো না কেন তুমি? তারপরে পরীক্ষা মিস করছো কয়টা? পরীক্ষা মিস করনি? শুক্রবার পরীক্ষা দিছো, আজকে আসনি কেন? তাহলে মিস করো না, হ্যাঁ মিস করো না। এই আরাফাতে কি হয়েছে? অসুস্থ নাকি? নক করছিল দেখলাম। ইনশাল্লাহ হয়তো বা 1 সপ্তাহ সময় লাগবে। তারপরে আমি সিরিয়াস, মনে হচ্ছে না? সিরিয়াসলি তোমাদের উন্নতি করতে হলে কিছু জিনিস করা লাগবে। তোমরা নিজেরা সিরিয়াস হও, নিজেরা সিরিয়াস হলেই তো হয়। হচ্ছে না তো তোমরা? বৃত্তের উইকলিতে আমাকে হচ্ছে 80% উপরে মার্ক তুলে দেখাও সবাই, একজন দুজন না। আমরা সেটার অঙ্ক দিই, বাইরের অঙ্ক দিই না। খেয়াল করে দেখো, আচ্ছা 15টা অঙ্ক দিচ্ছি, তোমার মনে হচ্ছে সব বাইরের অঙ্ক ছিল না? সব ওখান থেকে। কয়টা বাইরে ছিল? কয়টা? তাহলে তুমি চিন্তা করে দেখো 80% মার্ক পাতে তুমি 2-3টা বাদ দিয়ে দাও।
ডেইলি এমসিকিউ এক্সাম যেটা থাকে না ওখান থেকে তুলে তুলে দেওয়া হয়, তাও করে আসে না। এ হয়েছে কি এটা? তাহলে আমরা শোনো, যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে তুমি কোনো দিকে তাকাবো না, কোনো কথা বলবো না, ডিরেক্টলি তুমি বলে দেবা যে ভাই উত্তর কোনটা হবে বলো তো। এইটা খুবই ইজি একটা জিনিস, পারবা কি? তুমি চাইলে এখানেও রাখতে পারো, আর ওর মধ্যে তোমার শখ হয় যে না ভাই আমি হচ্ছে ভাঙা ভাঙা লিখবো, তাও করতে পারো ভাই, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, তোমরা ভাই একটা কাজ করো তো, তাহলে এটা তো মনে হয় 15 নম্বর অঙ্ক ছিল, 16 নম্বর অঙ্ক পারবা? দেখো তো, পারা যাবে না? অবশ্যই পারা যাবে, অবশ্যই পারা যাবে। ওই যে প্রান্তবিন্দু দেওয়া আছে, এক লাইনে উত্তর হয়ে যাবে। তারপরে কি চাইছে? ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশের পরিমাণ। ভাই তাহলে না 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 না, এই বোকামি করতেছো। স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাও, ওখান থেকে তুমি বলো যে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ কত হয়? 2√f² - c। আমি সবাইকে বলছিলাম যে আজকে একটু আসার সময় একটু পড়ে আসো, একটু রিভিশন দিয়ে আসো 10 মিনিট। তো এটাকে বুঝে গেছো তোমরা? এক্স অক্ষের অংশ কত হয়? 2√g² - c। ওয়াই অক্ষের কত হয়? 2√f² - c। তাহলে এটাকে ওই ফরম্যাটে ভাঙা যাবে না? হ্যাঁ তুমি করো, তাহলে তোমাকে ওই ফরম্যাটে অ্যাপ্লাই করা লাগবে। যা মন চাই, যেদিকে ইচ্ছে নেই যাও। হ্যাঁ আছে, অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এবার আমরা তোমাকে পরিবৃত্তের সমীকরণ পড়াবো। সত্যি কথা বলি, পরিবৃত্তের সমীকরণ এত পসিবল। আমরা কি করবো শোনো, অতগুলো আমাদের বইয়ে নাই। আমাদের কাজ হচ্ছে এমন কিছু জিনিস তোমাকে নিয়ে এসে দেখানো যেটা তুমি হচ্ছে এই কনসেপ্টে করতে পারো। তো তার আগে আমার একটা কথা বলো দেখি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা যে তুমি পড়লা তার মানে তুমি কি একটা বুঝতে পারলা যে বৃত্তের উপরে একটা কোণ থাকতেছে, ওই কোণটা 90 ডিগ্রি হচ্ছে? আমি কি কথা বুঝতে পারছি তোমাকে? আচ্ছা, তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে তোমাকে আমি এটা বলি শোনো। ইমাজিন করো আমার কাছে একটা ত্রিভুজ আছে, তো র্যান্ডম ত্রিভুজ না, আমার কাছে ত্রিভুজ আছে, ইচ্ছা করে আমি তোমাকে বললাম আমার কাছে একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। খেয়াল করে দেখো, একটা ত্রিভুজ আছে, সেটা কি বলো দেখি? সমকোণী। আমি অন্য কোনো ত্রিভুজের কথা বলিনি, সমকোণী ত্রিভুজ। এবার তোমাকে আমি ইচ্ছা করে বলতেছি ভাইয়া এইটার পরিবৃত্তের সমীকরণ আমাকে বের করে দাও তো। তাহলে এটার পরিবৃত্ত এখন দেখতে কিরকম হবে? ভাই এটার পরিবৃত্ত দেখতে এরকম হবে। আঁকানো তো খুব কষ্টকর, বাট কিছুটা এরকম হবে। হ্যাঁ তাই করা লাগবে, বাট হচ্ছে তোমাকে বোঝানোর জন্য আঁকালাম ওটা। খেয়াল করে দেখো তো, ঘটনা কিরকম না? এই জায়গায় তুমি একটা টুইস্ট পাবা। টুইস্ট হচ্ছে এরকম, যদি কোনো ক্ষেত্রে একটা বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, এটা একটা বৃত্তস্থ কোণ না? পরিধির উপরে কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ না? যদি কোনো ক্ষেত্রে একটা বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তার মানে একটা কথা আমরা শিওর বলতে পারি, বৃত্তের এই যে এই বাহু যেখানে যা মিট করবে বৃত্তকে, এই বাহু যেখানে যা মিট করবে বৃত্তকে, এই দুইটা জ্যা বলতেছো, জ্যা ব্যাস, ওই দুইটা বিন্দু কার প্রান্তবিন্দু হবে? ব্যাসের প্রান্তবিন্দু হবে। কারণ এটা একটা মাত্র ক্ষেত্রেই পসিবল যে যদি এই দুইটা ব্যাসের প্রান্তবিন্দু হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হবে, যে তখন এই কোণটা বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ, ওইটা হবে 90 ডিগ্রি। আমার কথা বুঝতে পারেনি? কেবলই তো পড়লা, এটা ছাড়া আর কোনো পসিবল ওয়ে নাই। যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, কথা শোনো, যদি কথা ভালোভাবে না বুঝো তাহলে এটা দেখো, বুঝো। যদি কোনোদিন একটা বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তার মানে কোন এই বাহু যেখানে যা বৃত্তকে মিট করবে, এই বাহু যেখানে যা মিট করবে, এইটা কি হবে তাহলে বলতো? ব্যাস হবে। আর এই দুটো বিন্দু কি হবে বলো দেখি? ব্যাসের প্রান্তবিন্দু হবে। আমি বুঝাতে পারিনি বিষয়টা? কারণ ওটা 90 ডিগ্রি, সো ওটা অবশ্যই ব্যাসের প্রান্তবিন্দু হবে, তাছাড়া পসিবল না এটা হওয়া। তোমরা যে উপপাদ্যগুলো পড়তা 9, 10-এ আর কথা বলতা যে ভাইয়া এই উপপাদ্য জীবনে কোথায় কাজে লাগবে, এটা প্রথম কাজে লাগে কোথায় জানো? ইন্টারমিডিয়েটেই। 9, 10-এ তুমি যেটা প্রুফ করে আসছো ওটা লাস্ট লাইন তোমার এখানে কাজে লাগে। একটা না অনেক কনসেপ্টের ঘটনা এটা এরকম ঘটে, ওখানে যারা তুমি প্রুফ করে আসতেছো ওটা লাস্ট লাইন এখানে লাগতেছে। আবার ইন্টারমিডিয়েটে তুমি যেটা প্রুফ করে দেবা দেখবো যে এর লাস্ট লাইন তুমি যাচ্ছে এর পরবর্তী লাইফে ইউজ করতেছো, এবং তোমার জীবনে কিন্তু এটাই ঘটে আসতেছে। খেয়াল করে দেখো সারা জীবন। যাই হোক, আল্লাহ তোমাদের বোঝার ক্ষমতা দিক। এই কনসেপ্ট কি বুঝতে পারছো? এটা একটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এই দুটো বিন্দু কি হবে বলতো? ব্যাসের প্রান্তবিন্দু হবে। এটা কি বুঝো? সবাই বলো তো, যদি বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয় বলো, হয়, তাহলে এই দুটা বিন্দু কি হবে বলো? ব্যাসের প্রান্তবিন্দু হবে। বুঝলেন বিষয়টা? কথা বুঝতে পারছি? এখন এইরকম সমকোণী ত্রিভুজ তাহলে তোমাকে আমরা দিব, যে আমরা কি বলবো তোমাকে, যে ভাই তার পরিবৃত্তের সমীকরণ বের করে দাও। এর পরিবৃত্তের সমীকরণ বের করা তো কোনো বড় বিষয় না,
তোমাকে এই বিন্দু আর এই বিন্দু জানা লাগবে, আমরা তোমাকে এই দুইটা বিন্দু দিয়ে দেবো, এত প্যারা নাই না। আচ্ছা, আর কোন কোন ক্ষেত্রে এই কোন একটা কোণ 90 ডিগ্রি হতে পারে? ধরো ত্রিভুজ তো গেল, ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। যদি আমি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বক্ষেত্র এগুলোর মধ্যে কথাবার্তা বলি, এখানে বলা যাবে না। ধরো আমি তোমাকে একটা বর্গ দিলাম, খেয়াল করে দেখো তো ভাইয়া, এই বর্গের একটা কোণ কি হয়? 90 ডিগ্রি হয় না? বুঝো বুঝো একটু দেখো তো। ধরো এইটা আমার একটা কি আছে বলো তো, একটা বর্গ আছে। আমি তোমাকে বলতেছি ভাইয়া এইটার পরিবৃত্তের সমীকরণ আঁকাও, তাহলে ঘটনা এরকম হবে, ঘটনা এরকম হবে। আঁকানো খুব কষ্টকর ভাইয়া, হাসাহাসি করতেছো, নিজে আঁকাতে যাও। ধরো এটা হচ্ছে তোমার সেই বৃত্ত। এবার তো তুমি অনেকগুলা তুমি 90 ডিগ্রি দেখতে পাচ্ছ কিনা? কথা শোনো, ধরো আমি মার্ক করলাম, ধরো ও বলতেছে ভাইয়া আমি এই 90 ডিগ্রি না কাজ করব, আমার শখ হচ্ছে। তো এখানে যে কনসেপ্ট বলছিলাম, এই যে 90 ডিগ্রি তুমি যদি নাও, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু, দেখো তো তারা কোথায় যে মিট করছে বৃত্তে, তারা কি হবে বলো? ব্যাসের প্রান্ত মিলতে হবে। তাহলে আমি যদি এটা চিন্তা করি যে একটা 90 ডিগ্রি কোণ, বৃত্তস্থ কোণ, তাহলে দেখো তো এই বাহু কোথায় মিট করছে? এখানে। এই বাহু কোথায় মিট করছে? এখানে। তাহলে এই দুটা পয়েন্ট অ্যাকচুয়ালি কি হবে বলতো? ব্যাসের প্রান্তবিন্দু হবে। কথা কি বুঝাতে পারতেছি আমি? আচ্ছা, এই কনসেপ্ট কি রম্বসের ক্ষেত্রে খাটবে? রম্বসের ক্ষেত্রে খাটবে না? না না, খাটবে না, কারণ রম্বসের কি প্রতিটা কোণ 90 ডিগ্রি? না, খাটবে না। আচ্ছা বলো তো, সামান্তরিকের ক্ষেত্রে খাটবে? না, সামান্তরিক খাটবে না। আচ্ছা, আয়তের ক্ষেত্রে খাটবে? হ্যাঁ, আয়তের ক্ষেত্রে খাটবে, কারণ আয়তের ক্ষেত্রে কোনটা কি হবে বলো? 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমি যতগুলো পরিবৃত্তের সমীকরণ তোমাকে দিব, অবশ্যই কোনো না কোনো একটা কোণ কি হবে বলো? এক সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। এবং তোমরা পড়ে পড়ে দেখবা তাই হচ্ছে তোমার সাথে। চলো শুরু করি। অঙ্ক 2 লাইনে হয়ে যাবে, 2 লাইনে বেশি, 3 লাইন লাগবে না। একটু 17 নম্বরটা দেখো তো, দেখো তবে একটু 17 নম্বর। এটা কাজ করো না, আগে তুমি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকায় নাও, তারপরে যে 4টা রেখা আছে তাদেরকে একটু প্লট করে নাও। এবং এই রেখাগুলো আমরা প্লট করা তোমাদের শিখাইছি সরলরেখাতে, মনে করো দেখি পারো কিনা। আচ্ছা, কোন কোন রেখা আছে বলো তো? x = 2, এই তাকাও পোলাপান, এই রেখা প্লট করার জন্য তোমাকে প্রথম যে প্রশ্নটা করতে হয়, ভাই রেখাটা কার সমান্তরাল? অক্ষের সমান্তরাল না, কার সমান্তরাল? তখন আমরা একটা কনসেপ্ট ইউজ করতাম যে থাকে না তার সমান্তরাল হয়। তো এই সমীকরণে কে নাই বলো তো ভাইয়া? ওয়াই নাই, তাহলে এটা কার সমান্তরাল হবে? ওয়াই সমান্তরাল। প্রশ্ন হচ্ছে এটা কি ওয়াই অক্ষের বাম সাইডে থাকবে নাকি ওয়াই অক্ষের ডান সাইডে থাকবে? ডান সাইডে। x = 2 না, পজিটিভ না, এটা দেখতে হবে এরকম। এটা হচ্ছে x = 2 রেখা তোমার। ওকে, আর কি রেখা বলছে বলো দেখি? x = 3 রেখা কার সমান্তরাল? ওয়াই অক্ষের। আরো ডান সাইডে থাকবে না? ধরো এটা তোমাকে আমি বললাম যে আমার x = 3 রেখা, সমস্যা আছে না? গুড। তারপরে বলো তো আর কি রেখা বলা আছে? y = 1 বলা আছে। y = 1 বলো তো এটা কার সমান্তরাল? কিভাবে সমান্তরাল নির্ণয় করি আমরা? যে থাকে না তার সমান্তরাল হয়। এই সময়ের কারণে কে নাই? x নাই, তাহলে x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল বুঝলাম, এটা x অক্ষের সমান্তরাল বুঝলাম, সেটা কি উপরে থাকবে না নিচে থাকবে? এটা মান দেখে বুঝি যে y এর মান কত আছে। 1 আছে না? আমরা তখন বলবো যে y এর মান 1। এটা হচ্ছে কত বলো তাহলে? y = 1। আরেকটা রেখা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে y = 2। তাহলে তোমরা শুরুতে কি বলবা বলো তো? যে এখানে আমাদের রেখাগুলো হচ্ছে এটা, এদেরকে চিত্রে অঙ্কন করছি, পারা যাবে না? আচ্ছা, চিত্র অঙ্কন করলে তুমি ভালো মতো করতে পারবা। তাহলে আরেকটা রেখা হচ্ছে y = 2, y = 2। এখন আমাদের প্রশ্ন কি ছিল? একটু পড়ো তো, ভালো করে পড়ো তো। এই 4টা রেখা একটা বর্গের বাহু। তো দেখো তো খেয়াল করে যে আসলে এইটা বর্গ না, সে বর্গ না। দেখো তো যে নামকরণ করি, এটা হচ্ছে তোমার a বিন্দু, এটা তোমার b বিন্দু, এটা তোমার c বিন্দু, এটা তোমার d বিন্দু। দেখো তো এটা একটা বর্গ কিনা? বর্গ, বর্গ। কারণ দেখো এটা x = 2, এটা x = 3, তাহলে এই মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো তো? 1 না? x = 2, x = 3, মধ্যবর্তী দূরত্ব 1 হবে না? আচ্ছা, এবার দেখো y = 1, এটা কত বলো তো? y = 2, তাই মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো? 1 হবে। তো তোমার দৈর্ঘ্য যা প্রস্থতা, তাহলে এটা একটা বর্গ না? অলওয়েজ বর্গ। আমি কি বুঝাতে পারছি? এখন তোমাদের চাইছে কি? পরিবৃত্তের সমীকরণ চাইনি? আচ্ছা ঠিক আছে, তার মানে তোমাকে এই যে সমীকরণ আছে, এটা তোমরা তো আঁকাতে পারবে না, আমি হতে পারবো না। এই সমীকরণটা চাইনি। এখন বিষয় হচ্ছে এই সমীকরণ চাইলে এবার দেখো, খেয়াল করে দেখো। আচ্ছা, তুমি কি a b c d এই 4টা বিন্দু নির্ণয় করতে পারবা?
সবাই বলো তো ভাইয়া, এ বি সি ডি এ চারটা বিন্দু কি নির্ণয় করা যাবে? চলো একটু শুরু করে দেখি। ধরো আমি বি বিন্দু নির্ণয় করবো, এটা কি করতে পারবো? কিভাবে ভাইয়া? তাহলে এক্স এর মান দেখা লাগবে আর ওয়াই এর মান দেখা লাগবে। এটা খুব ভালো করে পড়াইছি, মনে আছে তোমাদের? এই প্লট টট করা, অক্ষের সমান্তরাল খুব ভালো করে পড়াইছিলাম। এটা কথা হয় বলো দেখি। আচ্ছা খেয়াল করো, এ বিন্দুটা কার কার ছেদ বিন্দু? এ রেখার ছেদ বিন্দু না? তাহলে এ রেখার মান কত বলো? x = 3। এটা কত বলো? y = 2। বলা যাবে? বলা যাবে? আচ্ছা এ বলা যাবে না? কত হবে বলো দেখি? x এর মান হচ্ছে 2, y এর মান কত বলো তো? 1। এটা কত হবে বলো দেখি? x এর মান 2, y এর মান হচ্ছে 2। গ্রেট, ইনাফ। এখন আমাকে বলো, এইটা যে একটা পরিবৃত্তের সমীকরণ, তুমি কিভাবে সেই পরিবৃত্তের সমীকরণটা নির্ণয় করবা? কিভাবে? তোমার কি এখনো চোখ পড়েনি যে এখানে আসলে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝনি? তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে কোনো কথা তুমি বলতে পারো। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি তোমাকে। এখানে তাকাও তাকাও তাকাও, এখানে কোন কোণে কাজ করবা? ধরো আমি এই কোণে কাজ করতে চাচ্ছি, ধরো আমি এই কোণে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে এখানে এ বি সি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। অতএব যদি এই কোণ 90 হয়, তাহলে এই যে এই প্রান্তবিন্দু এ আর এই পাশের প্রান্তবিন্দু কত বলো তো? সি। তারা কি ব্যাসের প্রান্তবিন্দু না? অতএব এ এবং সি উক্ত পরিবৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। কি আঁকাও? ওই যে এটা তোমার ব্যাস। আচ্ছা তাহলে এখন বৃত্তের সমীকরণ কি হবে? অতএব বৃত্তের সমীকরণ, ভালো করে দেখো বৃত্তের সমীকরণ কি হবে তাহলে বলো। এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ইজিলি বলে দেবো, এক লাইনে বলে দেবো। x - 2, x মাইনাস কত? 3 প্লাস কত? y - 1, y - 2। হইছে? আর কোনো কিছু সমস্যা আছে নাকি? = 0। দ্যাটস ইট। তখনই এগুলো পসিবল হয় যখন তোমার একটা বৃত্তস্থকোণ কি হয় বলতো? 90 ডিগ্রি হয়। কারণ সেই মুহূর্তটা কি হয় বলো? ব্যাসের প্রান্তবিন্দু হয়। তোমরা কি সবাই বুঝতে পারছো? কথা ভালো করে বলো, এটা কিন্তু লাগবে। বুঝতে পারছো? তাহলে এটা উঠানোর দরকার নাই, আগে আমার প্রশ্ন উত্তর দাও। তোমরা যদি 17 নম্বর পারো, দেখো তো 18 নম্বর কি পারবা? পারা যাবে না? আচ্ছা গুড। কখন এগুলো পসিবল হয়? যখন 90 ডিগ্রি কোণ থাকে না? আচ্ছা বলো তো 19 নাম্বারটা কি পারা যাবে? দেখো দেখো, এই দেখো তো ভাই, একটু 19 নাম্বারটা দেখো তো। 19 নাম্বার পড়ো, পড়ো 19 নাম্বার পড়ো। একটা রেখা দেওয়া আছে, রেখাটা হচ্ছে এরকম, দেখো 3x + 4y। আর কারো যদি সাইলেন্ট কল লাগে তাহলে করে নাও, লাগবে না করো। 19 নাম্বারটা একটু পড়ো তো মনে মনে। এই রেখা এবং অক্ষদ্বয় একটা কি তৈরি করছে? ত্রিভুজ তৈরি করছে। তাহলে একটা কাজ করি তো, অক্ষদ্বয় মানে কি বোঝাচ্ছে? এটা সে অক্ষদ্বয় না? এটা সে অক্ষদ্বয় না? আর তোমার এই যে এই রেখাটাকে আমরা প্লট করতে পারি না খুব সুন্দরভাবে? এই যে এইভাবে প্লট করা যাবে না? খেয়াল করে দেখো তো, এটাকে এভাবে বলা যাবে না যে x / 4 y / 3 = 1? দেখো তো নিয়ে আসা যায় না ফরম্যাটে? এই যে 12 দ্বারা ভাগ করে দিলে ফরম্যাটে চলে আসবে। তার মানে এই বিন্দুটা কত বলো দেখি? 4,0। এই বিন্দুটা কত বলো দেখি? 0,3। কিসের সমীকরণ চাইছে? পরিবৃত্তের সমীকরণ চাইছে। কোন পরিবৃত্তের? খেয়াল করে দেখো, যদি এটা এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, আর এটা যদি তোমার ও বিন্দু হয়, তাহলে এই পরিবৃত্তের সমীকরণ চাইছে না? এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। কোন কোণ? এই যে এই কোণ। তার মানে অবশ্যই এই বিন্দু আর এই বিন্দু কি হবে? ব্যাসের প্রান্তবিন্দু হবে। কথা কি বুঝতে পারলা? হ্যাঁ ডাইরেক্ট যা আছে সব তো বই থেকে তুলে দাও, জাস্ট একটা চিত্র আঁকাই দিবা, কাহিনী শেষ, আর কোনো কিছু ভালো লাগবে না। আমি কি বুঝাতে পারছি? বৃত্তের সমীকরণ কত হবে তাহলে? সমস্যা নাকি? কি সমস্যা? তাহলে বলো বৃত্তের সমীকরণ কি হবে? x - 4 x - 0 গুণফল প্লাস y - 0 y - 3। শেষ। এই আমার কথা বুঝো, কথা বুঝো।
কেন এটা কাজ করতেছে? কারণ এই যে এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এই জন্য। তোমরা একটা কাজ করো, এটা সুন্দরভাবে উঠে নাও 17 নম্বরটা, তারপরে 19 নম্বরে হিন্টস দিলাম, এটা নাও। বাসায় যা বৃত্তগুলো একটু সুন্দরভাবে আঁকায়, এখন কোনোভাবে আঁকালেই হলো, প্যারা নাই। আঁকাও আঁকাও, কত সব জায়গাতে দেবে, রিটেন এমসিকিউ সব জায়গাতে। দেখার পরে বুঝতে পারবে। আর কারো ফোন থাকলে সাইলেন্ট করে নাও, কথা শোনো। হ্যাঁ সবাই করো তো, সাইলেন্ট করে নাও। তুমি এত সুন্দর সুন্দর বুদ্ধি কই পাও? হ্যাঁ তোমার তারা ধরে দিয়ে দিবে। আর একবার যদি কোনো কিছু করছো তোমরা, দুইজনকে বের করে দেবো। হয়েছে ওঠানো হয়েছে? তোমরা কি সিরিয়াসলি বলো তো, বুঝতে পারছো কি কনসেপ্ট? আচ্ছা, তারপর যদি সমস্যা হয় বলো। হয়নি উঠানো? 19 নাম্বারটা কি বুঝতে পারছো? নিজে থেকে করতে পারবা? আমি তো হিন্টস দিয়ে দিলাম, বলো। কারো হেল্প লাগলে বলো, আমি বলে দিচ্ছি 19 নাম্বারে। আরো কিছু বলো লাগে তাহলে আমাকে বলো, কোনো কিছু না বুঝতে পারলে। পারবা? তোমাদের কোনো কথা থাকলে এখানেই বলো, বাসায় যা করতে সমস্যা হবে না। বলো বলো, 19 নাম্বারে কোনো কনসেপ্ট না বুঝতে পারো, ভাই আমি এটা বুঝলাম এটা বুঝলাম, বলো আমাকে, হেল্প করতেছি নাও। নাই সমস্যা? তাহলে একটা কাজ করো, দেখো তো 20 নাম্বার কি পারবা? 20 নাম্বার আর 19 নাম্বার একই অঙ্ক। ওখানে অক্ষদ্বয় আমি উল্লেখ করে দিয়েছিলাম, এখানে বলছি x, 0 সরি x = 0 y = 0, তো এই রেখাই তো না? হ্যাঁ এটাই তো। তাও তো ধরতে পারো না। লাস্ট আর একটা অঙ্ক আছে, সেটা আমাদের একটু দেখো তো, অঙ্কটা পড়ো তো, তোমরা ট্রাই করো তো এটা চিত্র আঁকানোর জন্য। 21 নম্বরের চিত্র আঁকানোর ট্রাই করো নিজের খাতায়, দেখো তো পারো কিনা। এই 19 নম্বর উঠাই নিছো কি তোমরা? নিচে সবাই উঠায়। দেখো তো ট্রাই করে পারো নাকি। হয়েছে তোমার। আর কার কি অবস্থা দেখো দেখি। দাঁড়ায় আছে কে? সেরা সেরা। আচ্ছা আসার সময় একটা চা খাই আসবা। সরি স্যার, এমনি তো পারতেছ না তোমরা তো। আসলে তোমাদের আমি বেসিক কিছু আইডিয়া দিই, আগে আইডিয়া শেয়ার করি, নাহলে তোমরা পারবে না।
আচ্ছা ভাইয়া, যার যতটুকু হচ্ছে ততটুকুতে রাখো, আর সময় নষ্ট করো না। ধরো এইটা হচ্ছে আমার একটা বর্গ, ধরো এটা হচ্ছে আমার কি বলতো একটা বর্গ। তো ভাইয়া যদি এইটা আমার একটা শীর্ষবিন্দু এ হয়, এইটা মনে করো বি, এইটা মনে করো সি, এইটা মনে করো হচ্ছে ডি। তো এইটা যদি একটা শীর্ষবিন্দু এ হয়, এর পাশের শীর্ষবিন্দুকে জানো? এর পাশের শীর্ষবিন্দু হচ্ছে এইটাও হতে পারে, এইটাও হতে পারে। এই দুইটা হচ্ছে পাশের শীর্ষবিন্দু না? যদি প্রশ্ন করতাম যে এর বিপরীত শীর্ষবিন্দুকে, তাহলে এর বিপরীত শীর্ষবিন্দু অলওয়েজ কি হতে বলো দেখি? এইটা হইতো। আবার বলো দেখি, ধরো বি, এর পাশের শীর্ষবিন্দুকে কে? এ এবং সি, কিন্তু এর বিপরীত শীর্ষবিন্দুকে, তার মানে কর্ণের অপর যে বিন্দু থাকে না, প্রান্ত বিন্দু থাকে না, ওইটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু। এবার আবার আঁকাও, ওই অঙ্ক পড়ো, পরে আবার আঁকো। আচ্ছা বুঝতে পারোনি? আচ্ছা ইয়া বলো আগে, এরা এরা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমার একটা বিন্দু, কথা শোনো, আমার একটা বিন্দু হচ্ছে এইটা এ, আর একটা শীর্ষবিন্দু কোথায় অবস্থিত? ধরে নিচ্ছি আর একটা শীর্ষবিন্দু এইটা এক্স অক্ষের উপর অবস্থিত, এটা একটা ধরে নিচ্ছি। এইটা তাহলে কি হবে বলো? এটা কর্ণ হবে না বাহু হবে? ওটা কি কর্ণ হবে নাকি বাহু হবে? কেন কর্ণ হবে? কথা শোনো, শোনো শোনো, যখনই বিপরীত কথাটা বলে তখন অ্যাকচুয়ালি কি হয় বলতো? কর্ণের প্রান্ত বিন্দু দুইটা হয়। যেমন এই দুইটা পরস্পর কি বিপরীত, কর্ণের প্রান্ত বিন্দু। আবার এই দুইটা পরস্পর কি বলো? বিপরীত। যেমন এরাও কি বলতো? কর্ণের প্রান্ত বিন্দু। এখনো না বুঝতে পারছো না? না আমরা বুঝাই দিচ্ছি। ধরো আমি এখানে একটা বর্গ আঁকালাম, বর্গটা এরকম। এবার বলো, বুঝতে পারছো যে এ বি সি ডি, যে একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে আর একটা শীর্ষবিন্দু, এটা কি পাশের না বিপরীত শীর্ষবিন্দু? কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপরে। কি কি দেওয়া ছিল বলো? 6√2 একটা বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে গিভেন ছিল এরকম যে এ বি, ধরো একটা বাহু যদি ধরি তাহলে এটার দৈর্ঘ্য কত বলো তো? 6√2। এবং এ বি সমান তোমার কি বিসি না? এবং বাকি চারটা না, আরো দুইটা না, সবকিছু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে। আমার টার্গেট কি? শোনো আমার কথা বলো, এখানে একটা বর্গ পাইছো না, তার পরিবৃত্তের সমীকরণ না, সামহাও তাহলে যদি আমি একটা কর্ণের সমীকরণ, এই তাকাও, এই কর্ণের প্রান্ত বিন্দু দুইটা যদি বলতে পারি, তাহলে কি আমি একটা বৃত্তের সমীকরণ পাবো না? পাবো না? কারণ কর্ণ সারা যেমন কি হবে বলো? ব্যাসের প্রান্ত বিন্দু হবে। কথা বুঝতে পারছো না? দেখো তো, ধরে নাও আমি এখানে একটা বৃত্ত আঁকাইতাম, তাহলে এইটা কি যদি 90 ডিগ্রি ধরতাম, তাহলে এটা কি হতো বলো? ব্যাসের প্রান্ত বিন্দু হতো না? আবার এটাকে ধরলে এটা ব্যাসের প্রান্ত বিন্দু হতো না? তার মানে কর্ণের যে প্রান্ত বিন্দু থাকে ওরা ইভেনচুয়ালি কি হয়? ব্যাসের প্রান্ত বিন্দু হয় বৃত্তের ক্ষেত্রে, তাই না? যেমন আমি যদি এই কোণটা হিসাব করি বৃত্তস্থ কোণ, তাহলে এই দুটো কি হবে বলো? ব্যাসের প্রান্ত বিন্দু। কথা কি বুঝতে পারনি আমার? বুঝতে পারছো? আচ্ছা বলো, এই বিন্দুটা কত আছে? এই বিন্দুটা কোনো ভাবে বের করতে পারবা? কিভাবে? ইজি, সামহাও বলো এই দূরত্বটা কত হবে? এটা কর্ণের দৈর্ঘ্য না? একটু কমন সেন্স খাটাও, সারা জীবন সবকিছু আমাদের উপর নির্ভরশীল হবে না, একটু কমন সেন্স খাটাও। এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে না? তো এসি কর্ণ তো আমরা ডিরেক্টলি বলতে পারি যে এসি যে কর্ণটা আছে ওটা হচ্ছে বাহু ইন্টু √2, হয় না? নাহলে পিথাগোরাস উপপাদ্য পড়ছো জীবনে? তো ফেলো, পিথাগোরাস উপপাদ্য ফেলো। নাও 6√2 তার উপর স্কয়ার, 6√2 তার উপর স্কয়ার, তাহলে কত আসবে জানো? 6√2 ইন্টু আসবে হচ্ছে √2, দ্যাট মিনস আসবে হচ্ছে ইভেনচুয়ালি 12। বের করো, এত গুণ করতে পারো তো? হ্যাঁ ঠিক আছে। তো এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে বলো তো এই পয়েন্টটা কত হবে? 12,0। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে আমি বলে দিই, শোনো, এই পাশে যে বৃত্তের সমীকরণ হবে ওটা দেখতে হবে এরকম: x - 0 x - 12 প্লাস y - 0 y - 0 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ বলো, ঠিক আছে না? একটা বিন্দু এটা, আরেকটা বিন্দু এটা, ঠিক আছে, ভুল বসেনি। আমি কথা বুঝাতে পারছি? আচ্ছা, এখানে তুমি একটা জেনুইন মিস্টেক করতেছো, তুমি না সবাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে কি উল্লেখ করছে? কোন বৃত্তের সমীকরণ? না পরিবৃত্তেরই হবে, যদি এখানে না বলা থাকে মিস্টেক করছে। আচ্ছা বৃত্ত আসবে কই থেকে? তাই হায় আল্লাহ, আরো সুন্দর করে বলেছে তো, আমি তো অঙ্ক পড়িনি। বর্গের কর্ণকে ব্যাস ধরে, হায় আল্লাহ, তোর ব্যাসের প্রান্ত বিন্দু বের করতে পারবো না?
আমি তো এতক্ষণ তাহলে আরো কষ্ট করে বুঝাচ্ছিলাম। এই গাধারা শোনো, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে তোমার কি হবে ব্যাস। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু বের করো, কারণ ব্যাসের প্রান্তবিন্দু থাকলে সেটা এক লাইনে বলে দেওয়া যায় না। এর বুঝতে পারতেছো? এই বিন্দু বের করা আছে, এই বিন্দু বের করা যাবে না, এটা বের করে দিচ্ছি, বৃত্তের সমীকরণ বের করে দিলাম। ওকে ক্লিয়ার? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম তোমরা সেটা বুঝোইনি। বৃত্ত কি এ পাশেই পসিবল? বৃত্ত এ পাশেও পসিবল একটা, চাইলে আমি এভাবে আঁকাতে পারতাম না? এটাও তো এক্স অক্ষের, বলে দিছি পজিটিভ দিকে। তাহলে এখানে আরেকটা হয়তো কি, লেটস সে হচ্ছে সি ড্যাশ, বলো সি ড্যাশ কত আসতো? -12,0। একটা কাজ করবা, একটা আঁকায় নিবা, এ বলো অনুরূপ ভাবে আরেকটা পাবো না, শেষ কাহিনী। তো বলবা এটার সমীকরণ হবে এরকম x - 0 x + 12 প্লাস y - 0 y - 0। তোমরা কি পুরো কথা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, পুরো কনসেপ্টে কোন জায়গায় সমস্যা হলে বলো, লজ্জা পাও না। শোনো, আমি সত্যি চাচ্ছি তোমাদের হেল্প করতে, পুরো কনসেপ্টটা বুঝে যেতে। বুঝে গেছো তো? না উঠায় নাও, একটু বাংলাটা না লিখো ভাইয়া, সমস্যা নাই। চিত্র আঁকাবা আর একটু বাংলা লিখবা, যেটা একটা বাহু ওটার দৈর্ঘ্য এত, এটা একটা কর্ণ ওটার দৈর্ঘ্য এত, এতটুকুই ইনাফ, বেশি কিছু লেখা লাগবে না। করো। তাহলে তোমরা কি ব্যাসের প্রান্ত বিন্দু এই কনসেপ্টটা বুঝতে পারলা? এই কনসেপ্টের কিছু ব্যবহার বুঝতে পারতেছো? আমরা চাইলে ওই যে বর্গ, আয়তক্ষেত্র আর সমকোণী ত্রিভুজ এর পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে পারি এটার মাধ্যমে। এই 2 মাস পড়ার পরেও তোমাদের যদি এরকম মনে হয় যে এটার এক্সাম কবে হবে, ওই এক্সাম কবে হবে, কি থাকবে? উঠানো হয়েছে ভাই তোমাদের? শেষ করো, আমি মিশিয়ে দেবো। আনি আচ্ছা, আরেকটা এমসিকিউ টপিক দেখো তো, লাস্ট, খুবই সিম্পল একটা টপিক, এটা পুরোটা এমসিকিউর জন্য আসে, অন্য কোনো জায়গায় লাগে না। ওকে, বলা হয় যে ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে, সারাদিন উঠাতে থাকো। ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে, ওই বৃত্তটা হচ্ছে এইটা। ওকে, আর ধরো তোমাকে আমি একটা পয়েন্ট বলে দিলাম যে ভাই আমার কাছে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা মনে করো এটা পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো হচ্ছে আলফা কমা বিটা। এই পয়েন্টটা কোথায় অবস্থিত তুমি জানো না, ও কি আসলে বৃত্তের ভিতরে অবস্থিত? মানে এই পয়েন্টটা কোথায় হতে পারে? এর ভিতরে হতে পারে না, তুমি এটা জানো না। ও আবার এর পরিধির উপরেও কিন্তু হতে পারে, বৃত্তের পরিধির উপরেও হতে পারে, আবার এমনও হতে পারে কি বলতো, সে বাইরে হতে পারে না, হতে পারে না, যে কোন, তোমার কি মনে হচ্ছে হতে পারে না? যে কোনো জায়গায় হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বুঝবো সে আসলে কোথায় অবস্থিত? এটার জন্য ছোট্ট একটা টেকনিক আছে, খুবই ছোট্ট, ইজি। তুমি একটা কাজ করবা, তোমাকে যে বিন্দু দেওয়া থাকবে আর যে বৃত্ত দেওয়া থাকবে, তুমি একটা কাজ করবা, তুমি এই বিন্দুটা নিয়ে যায় এই বৃত্তে কি করে দেবে বলো তো? সিদ্ধ করে দেবা। মানে এক্স এর জায়গায় কি বসাবা? আলফা, ওয়াই এর জায়গায় কি বসাবা? বিটা। দেন ওই টোটালটার ভ্যালু তুমি একটু চেক করবা,
কিরকম? ওই ভ্যালুটা নেগেটিভ আসতে পারে, ওই ভ্যালুটা 0 আসতে পারে, আর ওই ভ্যালুটা কি আসতে পারে বলতো? পজিটিভ আসতে পারে। আমরা এটা চেক করে বলে দিতে পারবো যে সে আসলে কি ভিতরে অবস্থিত, নাকি বৃত্তের উপরে অবস্থিত, নাকি বাইরে অবস্থিত, জাস্ট ওই ভ্যালুটা দেখেই। তাহলে আমাদের কাজ কি বলো? আমাদের কাজ হচ্ছে এই বিন্দুটা নিয়ে যায় এখানে বসানো না, তাহলে কি বসবে? এক্স এর জায়গায় কি বসবে? আলফা। ওয়াই জায়গায় কি বসবে? দেখতে হবে এরকম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 2g আলফা 2f বিটা প্লাস সি। এটা কয়টা কেস হতে পারে? 3টা কেস হতে পারে। এটা একটা মান আসবে না, এটা একটা ভ্যালু না, বুঝো? এটার ভ্যালু এরকম আসতে পারে ভাইয়া, এটা আসতে পারে লেস দ্যান 0, ইজ ইকুয়াল 0 আর গ্রেটার দ্যান 0, 3টা হতে পারে। আচ্ছা, তোমরা কি এতটুকু বুঝো যে যখন ইজ ইকুয়াল 0 আসবে তার মানে সে আসলে তার উপরে অবস্থিত, সিদ্ধ হচ্ছে যে ওটা দ্বারা। এটা আমরা বলতে পারি যে পরিধির উপরে অবস্থিত, পরিধির উপরে অবস্থিত। আচ্ছা, আর গেস করো তাহলে এখন যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? না, নেগেটিভ হলে ভিতরে, নেগেটিভ হলে ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত। আচ্ছা, আর যদি পজিটিভ হয়, গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বাইরে অবস্থিত। খুবই ইজি কনসেপ্ট, উঠায় না। এটার একটা প্রুফ, ছোটখাটো প্রুফ আছে, বুঝছো? এটা আমরা দেখাবো পরে 5 নাম্বার শিটে কি 4 নাম্বার শিটে যা দেখাবো, তখন বুঝবে যে কেন এটা সেন্স তৈরি করতেছে। হয়েছে ওঠানো? তাহলে আমরা একটা কাজ করি, 13 নম্বর অঙ্কটা পড়ো তো একটু। একটা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় করতেছে, যে ওই বিন্দুটা ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত না কোথায় অবস্থিত। তো ধরে নাও, এই তো সিম্পল, বুঝো না? 10টা বিন্দু দিতে পারি, তোমার সমস্যা আছে না? 3টা প্রশ্ন আলাদা করে দেওয়ার থেকে একটা জায়গায় দেওয়া ভালো না? ধরো আমি তোমাকে বলতেছি যে 1,1 এই বিন্দুটা কোথায় অবস্থিত? এই বৃত্তের ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত না কোথায় অবস্থিত? এটা বোঝার জন্য কাজ কি বলতো? একটাই কাজ, আলাদা কোনো কাজ নাই। তুমি এই বিন্দুটা নিয়ে এখানে বসায় দাও, ওকে? এক্স এর জায়গায় কত বসবে? ওয়াই এর জায়গায় কত বসবে? বুঝনি? দূরে তো 1 1, সো 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মাইনাস 10 × 1 প্লাস 10 × 1 মাইনাস 2 না, মাইনাস 2। এত টোটালটা কত আসতেছে? 0 না? টোটালটা 0। অতএব তখন আমরা বলতে পারি যে 1,1 কার উপর অবস্থিত? পরিধির উপরে অবস্থিত, বৃত্তের পরিধির উপরে অবস্থিত। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা বিন্দু নাও দেখি। ধরো 10,0 একটা পয়েন্ট বলছে না, 10,0 চেক করে দেখি কি হতে পারে। ওকে, তাহলে তুমি এখন এটা বসাবো না? এই কথা বুঝো, বসাবো না তুমি? তাহলে কি হবে বলো? 10 এর উপর স্কয়ার, যা মন চাই হোক, আগে দেখো। -10 × 10 প্লাস 10 × 0 -2। বলো এখন কত আসবে? এটা 100, এটা -100, তাহলে 0 এতটুকু, এখানে কত থাকবে? -2। যে -2 যে ভ্যালুটা বের হইলো এটা লেস দ্যান 0 না? তাহলে বলো এটা বৃত্তের বাইরে অবস্থিত না ভিতরে অবস্থিত? ভিতরে অবস্থিত। কথা বুঝতে পারছি? এতটুকু না, উঠাই নাও, বাকিগুলো করো তোমরা। না না, তাদের উঠাও।
হয়েছে? চলো ছোটখাটো কিছু বিষয় আমরা যেটা 2 নাম্বার শিটে পড়ছি একটু রিভিশন করায় দিই, দেখো তোমরা বুঝো কিনা। তোমরা একটু চুপ করো, হ্যাঁ, আর একটা কোনো কথা বলবো না, কারণ এখন তোমাদের ওপিনিয়ন নেওয়ার মতো আমাদের আর সময় নাই, এখন আমাদের রিভিশন দেওয়া লাগবে। সো যা যা পড়াইছি সবকিছু জাস্ট তোমাকে আমি দেখাবো, তোমরা দেখবা। কোনো কিছু যদি তোমার মনে হয় যে উঠান লাগবে তাহলে উঠাবা, না হলে ওটা না উঠাবা। আমি আর কারোর জন্য কোনো টাইম দিচ্ছি না এখন, ওকে? কারণ এগুলো সব তোমাদের উঠানো আছে। আচ্ছা আমি বলি, বৃত্তের সমীকরণ আমরা শিখছিলাম মূলত 2 টাইপের, আজকে একটা শিখলাম 3টা। আর এ ব্যতীত তোমার ছিল হচ্ছে পোলার সমীকরণ, আর একটা কি ছিল বলতো? প্যারামেট্রিক সমীকরণ। 1 নাম্বার শিটে ছিল। তো 1 নাম্বার শিটের কথা পরে বলতেছি, 2 নাম্বার শিটের কথা বলতেছি। ধরো আমার এইটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x² y² 2gx 2fy + c = 0। তো এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কয়েকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে পারতাম। ওই যে একটা জ্যায়ের দৈর্ঘ্য, গতদিন তোমাদের পড়াইছিলাম জ্যায়ের দৈর্ঘ্য না? জ্যায়ের দৈর্ঘ্য বের করা তো 2টা ভাবে, একটা হচ্ছে 2√r² - হচ্ছে d²। যখন জ্যায়ের সমীকরণ দেওয়া থাকে তখন আমরা এটা ইউজ করি। 99% কেসে এটা ইউজ করতে হয়, আর 1% কেস থাকে যদি কোশ্চেন একটু অড টাইপের হয়, সেক্ষেত্রে হয় এটা যে 2r sin θ/2। এই 2টা কনসেপ্ট আমরা পড়ছিলাম, ওকে? বলছিলাম এটা কোথায় আসবে? এমসিকিউ ছাড়া কোনো জায়গায় আসবে না। আচ্ছা, আমাদের একাডেমিকে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে যে এই বৃত্তের এক্স অক্ষের ছেদাংশ কত? এই বৃত্তের এক্স অক্ষের ছেদাংশ যেটা আছে না, এই ছেদাংশটা কত? এইটা তোমাকে বারবার জিজ্ঞেস করা হয়, মনে আছে তোমাদের? এটার এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 2√g² - c। আচ্ছা সেম ভাবে ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে? 2√f² - c। এতটুকু না? এইবার আসো তোমাকে আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই। কোন একটা বৃত্ত, প্রশ্নটা দেখো, আমার একটা সমীকরণ দেখাই আমি বলে দিতে পারি যে ওই বৃত্তটা কি এক্স অক্ষকে ছেদ করবে, নাকি স্পর্শ করবে, নাকি ছেদ স্পর্শ কিছুই করবে না। জাস্ট আমি বৃত্তের সমীকরণের দিকে দেখাই এটা বলে দিতে পারি। কিভাবে আমি বলতে পারি? আমি এইটা একটু ক্যালকুলেট করার ট্রাই করবো। খেয়াল করে দেখো, আমার কথা শোনো। যদি কোনো কারণবশত এইটার একটা পজিটিভ ভ্যালু থাকে, যে এটার একটা ভ্যালু বেরোছে 10, তার মানে কি এক্স অক্ষের ছেদাংশ আছে না, তার মানে সে কি করছে? এক্স অক্ষকে ছেদ করছে। কোনো কারণবশত যদি এটার মান আসে 0, তার মানে স্পর্শ করছে। কোনো কারণবশত যদি এর কোনো মান বের করাই পসিবল না হয়, তার মানে সে স্পর্শ করেনি, ছেদও করেনি। এই 3টা কথা কি বুঝতে পারলা? বুঝতে পারছো? প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে এটা একটা পজিটিভ ভ্যালু থাকবে, এটা একটা পজিটিভ ভ্যালু থাকবে তখনই থাকবে যখন g² > c হবে। যখনই এই ভ্যালুটা বড় হবে এটার থেকে, দেখো তো একটা বড় থেকে ছোট ভ্যালু বাদ দিলে একটা পজিটিভ কিছু থাকবে না, তখনই তুমি পজিটিভ কিছু একটা পাবা। এই পার্টিকুলার ক্ষেত্রে কি হবে বলতো? বৃত্তটি এক্স অক্ষকে কি করবে? কথা বলো ছেদ করবে। এখনো কি তোমাদের মাথায় ঢুকেনি? না হলে মুখস্থ করার মতো হয়ে যাবে, বায়োলজির মুখস্থ ছিল না ওরকম হয়ে যাবে। আমি কি দেখা বলতেছি? আমি কি বানায় বলতেছি নাকি? আমি এখানে দেখতেছি, এটা দেখতেছি। আচ্ছা যদি এরকম হয় যে g² = c হয়, তাহলে কি করবে বলো? এই টোটালটা কত আসবে? 0 আসবে না? 0 আসলে তখন সেটা বলবো এক্স অক্ষকে স্পর্শ করবে, ওকে? লাস্ট যেটা গতদিন আমরা বলিনি তোমাকে, যদি এরকম হয় g² < c হয়, এবার খেয়াল করে দেখো, যদি এইটাই ছোট হয় তাহলে রুটের ভিতরে নেগেটিভ আসবে না? ছোট একটা সংখ্যা থেকে তুমি বড় সংখ্যা বাদ দিচ্ছ, তাহলে তো নেগেটিভ আসবে। রুটের ভিতরে নেগেটিভ মানে অবাস্তব কোনো কিছু না। তাহলে এইটা কি হয় সম্ভব? তোমার জীবন তো এটা সম্ভব না এখনো। তো এই পার্টিকুলার ক্ষেত্রে এক্স অক্ষকে কি করবে বলতো? সে স্পর্শ বা ছেদ করবে না, কোনোটাই করবে না সে। না রুটের ভিতরে চিন্তা করতেছ না। তুমি যদি নর্মালি বাইরে চিন্তা করতে তাহলে এটা নেগেটিভ হইতো, বাট তুমি তো রুটের ভিতরে চিন্তা না করতেছো, তখন তো অবাস্তব হয়ে যাবে, পসিবল না। ওই জন্য এখানে দেখো ক্রস চিহ্ন দিয়ে রাখছিলাম। আমি কি কথা বুঝাতে পারছি? এই সেম কথা কি ওয়াই অক্ষের জন্য প্রযোজ্য না? কথা বলো। আমি যদি এরকম বলি যে f² > c,
তাহলে y অক্ষকে কি করবে? আমি যদি বলি যে f স্কয়ার ইজ ইকুয়াল c, তাহলে y অক্ষকে কি করবে? যদি আমি বলি যে f স্কয়ার ইজ লেস দ্যান c, কিছুই করবে না, ছেদ করবে না, স্পর্শ করবে না, কিছুই করবে না। মনে আছে কথাটা? মনে আছে? আচ্ছা গ্রেট। তাহলে এই তিনটা কথা উঠায় নিও, আর এই তিনটা কথা বাসায় যা নিজের মতো করে লিখে নিও, সুন্দর করে নোট করে, বুঝছো? আচ্ছা, তো এটা কি এই বৃত্তের ক্ষেত্রে পসিবল? আর একটা বৃত্ত নাই তোমার কাছে? কে আছে তাকাও? x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার। মনে আছে এইটার ক্ষেত্রে x অক্ষের ছেদাংশ কত? এটা উল্টা হয়, উল্টা হয় কথাগুলা। কি হয় বলো? 2√r স্কয়ার মাইনাস কি হবে? h স্কয়ার হবে? না না না, আমি তোমাদের একটা টিপস দিই, প্রো টিপস, তোমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে। যদি তোমার কাছে কোনোদিন কোনো একটা এমসিকিউ দেখা মনে হয় যে এ নাম্বার আছে, বি নাম্বার আছে, সি নাম্বার আছে, ডি নাম্বার আছে, তোমার যদি মনে হয় যে ভাইয়া এ আর বি এর মধ্যে উত্তর হবে এবং আমার মনে হচ্ছে এ নাম্বার বেশি হওয়ার চান্স আছে, মানে এ নাম্বার হওয়ার একটা প্রবাবিলিটি অনেক বেশি, তোমার যদি এটা মনে হয়, তুমি এ নাম্বার দিও না ভাই, তুমি বি নাম্বার দাও। কারণ এটা প্রুভেন, তোমরা যেটা এইভাবে দিয়ে আসো ম্যাক্সিমামকে তো ওটাই ভুল যায়। হ্যাঁ, এই যেমন কেবল বলতে লাগছিল, কি বলো বলতে লাগছিল যে আর স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, না বলো না, বলো না, আর স্কয়ার মাইনাস কে স্কয়ার বলো, উল্টাটা বলো। হ্যাঁ, এটা খাটা লাগবে, এটাই তোমার জীবনে খাটবে, আমি বুঝতে পারতেছি, তোমাদের সম্পর্কে আমার বোঝা হয়ে গেছে। ওয়াই অক্ষের ছেদাংশ কত হয় বলো? আর স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। দেখে ফেলছো না, এখন আর ভুল যাবে না। তাহলে এখন শোনো শোনো, হ্যাঁ ও করো, কথা বলো তো ভাইয়া। এখান থেকে আমরা বলতে পারি না যে কোন ক্ষেত্রে স্পর্শ করবে, কোন ক্ষেত্রে ছেদ করবে, বলা যাবে না। কথা শোনো, কথা, যদি আর স্কয়ার ইজ গ্রেটার দ্যান কে স্কয়ার হয়, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ কি করবে? যদি আর স্কয়ার ইজ ইকুয়াল কে স্কয়ার হয়, স্পর্শ করবে। আর স্কয়ার ইজ লেস দ্যান কে স্কয়ার হয়, ছেদ করবে না, স্পর্শ করবে না। বুঝতে পারছি? কতগুলো তৈরি করবা, ইচ্ছা মতো তৈরি করা যাবে। আচ্ছা বলো তো, এগুলো যে আমি বলতেছি কই থেকে বলতেছি? আমি জাস্ট এটার দিকে তাকায় বলতেছি, এটার দিকে তাকায় বলছি, এর বাইরে কোনো কিছু না কিন্তু। তাহলে এটা বলা শিখো তুমি, বুঝাতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এখান থেকে? তো নাও তাহলে এটা উঠায় নাও, জাস্ট এটা উঠায় নাও, জাস্ট এতটুকু উঠায় নাও, সময় নাই বেশি। আর একটু কথা বলো আমাকে, 1 থেকে 21 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করালাম, এখানে কারো কোনো সমস্যা আছে? তোমরা তো গত ক্লাসে ছিলা, গত ক্লাসে আমরা 12 পর্যন্ত করাইছিলাম না? আজকে তো আরো বাকিগুলো করাই দিলাম। কোনো সমস্যা আছে কি তোমাদের? নাই? থাকলে বলো। এই তোমার না সমস্যা নাই? কোনটা পারোনি বলো? বলছিলাম দাগায় নিয়ে আসতে। 2 নাম্বার পারোনি? 2 নাম্বার পারোনি? এ হইছে? কি সমস্যা আছে ভাইয়া 2 নম্বরে? সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে? ওই সমীকরণ দেওয়া আছে এটা। যখনই তুমি লম্ব দূরত্ব ডি নির্ণয় করতে যাবা, তখন তোমাকে সমীকরণ স্ট্যান্ডার্ড ফরওয়ার্ড আসা লাগবে না? এই ভুল করছো নাকি বলো? এই বৃত্তের ব্যাসার্ধ ক্রিয়া কত হবে? সরি, কি বলে, জে এর দৈর্ঘ্য কত হবে? 2√r স্কয়ার মাইনাস কত বলো তো? ডি স্কয়ার, এই না? তোমার এর ব্যাসার্ধ কত? আর এর মান কত? আর এর মান √2, অতএব আর স্কয়ার মানে কত হবে? 2 হবে। আর স্কয়ার মান পাইছি। আর ডি বের করব, আসো তো ডি বের করব। ডি বের করতে হয় কিভাবে? এই বলো, তোমরা বলো তো, ডি মানে কি জানো? কে দূরত্ব বললা তুমি? কানের নিচে দেবো তোমাদের। কতবার বলছি লম্ব দূরত্ব? আমি বাংলাতে লিখে দিনি। হ্যাঁ, শুধু দূরত্ব বা শুধু লম্ব দূরত্ব। দূরত্ব মানে কি স্পষ্ট করে বলা আছে কিছু? কেন্দ্র হতে যায় লম্ব দূরত্ব যখন তুমি বলবা, এটা স্পষ্ট করে বলে দেওয়া হলো না? এখন তোমার অটোমেটিক মনে থাকবে। বলো এই বৃত্তের কেন্দ্র কত? 0,0। 0,0 থেকে এটা দূরত্ব নাও না। তাহলে কি করবা? x এর মান y এর মান বসাই দাও, কত আসবে? 0। তাহলে থাকবে কত বলো? -1। নিচে কত হয় বলো? 1 উপর স্কয়ার 2 উপর স্কয়ার। তাহলে ফাইনাল তুমি d এর মান পালা এরকম -1/√5। তোমার লাগবে কিসের মান?
ডি স্কয়ারের মান, ডি স্কয়ার মান বের করে দাও। এটা হচ্ছে 1/5 এতটুকু। তোমাদের সমস্যা কোথায় হচ্ছিল এক্স্যাক্টলি? তো এটা দিয়ে এক দিয়ে হবে তোমাদের হইছে? এখানে বসায় দাও, এখানে এসে বসায় দাও। দিয়ে মান না বাইরে করেও তো হয়, যেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আর কোনো প্রবলেম আছে তোমাদের? দেখো তো 1 থেকে 21 মধ্যে বলো। বুঝেনি কথা? বুঝতে পারি নাই? দেখো, যখনই আমি তোমাদের হেল্প করতে চাই, আমি হেল্প করতে চাও মানে কি শোনো, লেটস সে আমি আসি এই পয়েন্টে, তোমরা আসো এই পয়েন্টে। সো হেল্প করতে চাও মানে ধরো না কোনো একটা জায়গাতে আমি তোমাদের সাথে মিট করতে চাচ্ছি, ওকে, তোমার নিড আর আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি। আমি যদি তোমার কাছে দুই পা আগায় আসি, অ্যাকচুয়াল দরকারটা কার বলো আমাকে? আমাকে কথা সিম্পল জাস্ট বোঝাও, অ্যাকচুয়াল দরকারটা কার? আমার কিচ্ছু যায় আসে না, সত্যি কথা বলি। যেমনটা অন্যান্য প্রাইভেটে ঘটতেছে, আমিও স্যার এই কাজে করতে পারি। তোমাদের পরীক্ষা কতটা নিচ্ছি? এই 5-7টা পরীক্ষা নিচ্ছি না, কি দরকার আমার ভাই? একটা চ্যাপ্টার ফেলে নেবো, একটা কোশ্চেন করবো ইজি, তুমি খুশি থাকবা। তোমার নিজেকে কোনোদিন ডাউট হবে না যে ভাই তুমি পারো কি পারো না, কি শিখছো না। এমন কোশ্চেন করবো যে টপিক সবাই পারে, সো কোনো প্যারা নাই। সবাই তখন কি বলবো, পারতেছি তো, কোনো সমস্যা নেই। তুমি খুশি থাকবা, আমি কি হবো জানো, আমি প্যারা মুক্ত হয়ে যাবো, আমার কোনো প্যারাই থাকবে না। তুমি ধরা খাবা কোথায়? তুমি ধরা খাবা এইচএসসি-তে আর অ্যাডমিশনে। ততদিনে আমার সাথে তোমার ইন্টারাকশন কমে যাবে, আমাকে বলার তোমার কোনো সুযোগ থাকবে না। তুমি আমাকে কি বলবে অ্যাডমিশনে যদি না পারো? ভাগ্য, আমাকে কিছু বললে বলবো যে ভাগ্য। কথা বুঝো, কথা বুঝো। যদি তুমি চাও যে হ্যাঁ তোমার একটু উপকার হোক, তাহলে হ্যাঁ আমি 1 ধাপ আগালে তোমার 2 ধাপ 3 ধাপ আগে আসা লাগবে, এ কথা বুঝো। যত দ্রুত বুঝবা তত তোমার জন্য সুবিধা। আমি তোমাদের বলছিলাম যে ভাই প্রবলেম মার্ক করে আসো, আমি কি তোমাদের এই বলছিলাম যে ভাই আসার সময় একটু রিভিশন দিয়ে আসো? বলছিলাম তোমাদের? কেন বলছিলাম? এতে সমস্যাগুলো মার্ক হয়। তোমাদের 1 থেকে 20 পর্যন্ত তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আগের শীট আছে তোমাদের কাছে এখানে? তাহলে 1 নাম্বার শীট একটু বের করো তো, আমারটা দাও তো। প্রবলেম আছে তোমার? ওকে, দাও। হারিয়ে গেছে? আচ্ছা, তোমরা বের করো, আমি সবকিছু 5-7 মিনিটে লিখে দিচ্ছি, তারপরে তোমাদের প্রবলেম জিজ্ঞেস করতেছি, দেন তোমাদের ম্যাথ সলভ করাচ্ছি। কথা শুনো ভাই, একটা কথা শুনো। কয়টা সমীকরণ পড়ছি জানো? 4টে বলা যায়। একটা ছিল এরকম, তাকাও তো, দেখো একটু ভাই মনোযোগ সহকারে দেখো। এটার সেন্টার আর রেডিয়াস কত বলো দেখি? এটার সেন্টার কত? এইচ কমাকে তোমরা বলতে পারো না, এটা রেডিয়াস আর কত? আর ছোট থেকে। আচ্ছা বলো তো এইটা সম্পর্কে বলো দেখি। বলো তো ভাই এটার সেন্টার কত? হ্যাঁ কেয়ারফুল, জি কমা এফ না, মাইনাস জি মাইনাস এফ। এটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। আর রেডিয়াস আর এর মান কত? আচ্ছা এই দুটো সবাই পারো, এখানটা সমস্যা হয় না। এবার চিন্তা করো যে হচ্ছে পরামিতিক সমীকরণ চাচ্ছি। পরামিতিক সমীকরণ মানে এরকম, দেখো তো বুঝো তো কিনা। হ্যাঁ নর্মালি কার্তেশীয়তে তোমার এরকম ভাবে সমীকরণ দেওয়া থাকতে পারে, এইটা একটা উপায়, এইটা একটা উপায়। 95% অঙ্ক যদি তুমি করো তাহলে তুমি এই দুইটার দ্বারাই করবা, এর বাইরে কিন্তু লাগে না। বাট আমরা এমসিকিউ এর জন্য তোমাকে কিছু টপিক পড়াইছিলাম, তার মধ্যে এটা ছিল একটা। ভাইয়া দেখে মনে হচ্ছে যে এটা বৃত্তের সমীকরণ না, এটা কি বৃত্তের সমীকরণ দেখে মনে হচ্ছে না, কিন্তু ইভেনচুয়ালি এটা কিন্তু বৃত্তের সমীকরণ, আমরা কিন্তু প্রুফ করে দিছিলাম না। এটার সেন্টার এবং রেডিয়াস কত তোমাকে আমি বলি শোনো। ফার্স্ট এটা সেন্টার কত? সেন্টার হচ্ছে এই যে এখানে এইচ আছে না, এই যে এখানে কে আছে না, এরা আসলে সেন্টার। সো এইচ কমা কে এটা হচ্ছে সেন্টার। ওকে, একই জিনিস বারবার পড়তে থাকো, অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে। 2-1 নিজে করে দেখো, হাতে লিখে দেখো, অটোমেটিক আসবে। এটা কিন্তু এমসিকিউতে লাগে, আমরা কিন্তু এমসিকিউতে অনেকগুলো দিয়ে রাখছিলাম এরকম। আচ্ছা বলো তো এটা রেডিয়াস কত? এই যে দেখো cos থিটা এবং sin থিটা যে সহগটা আছে না, ওইটাই অ্যাকচুয়ালি তার রেডিয়াস। সেই রেডিয়াস হচ্ছে আর। বুঝতে পারছি? এই তিনটা তোমরা কি বুঝছো? তাহলে আমার একটা কথা বলো তো, তোমাদের কিছু প্রশ্ন আমাকে দেখাও তো, কোনো শীটে কোনো অঙ্কের কি সমস্যা আছে? একটা শীট দেখি একটু। আচ্ছা 1 থেকে 12 পর্যন্ত, 1 থেকে 13 পর্যন্ত কোনো অঙ্কে কি সমস্যা আছে? 1 থেকে 13 কি কোনো সমস্যা আছে বলো তো? নাই। আচ্ছা
তাহলে ভাইয়া এই রিলেটেড অঙ্ক একটা দেখি তো। এই রিলেটেড অঙ্ক আছে হচ্ছে 14, 15, 16, এই তিনটাতে সমস্যা আছে কোনটা বলো? 16 নাম্বারটা। 16 নাম্বারটা করে দিয়েছিলাম। ধরো আমি এটাই তুলে করে দিলাম, আমি মেবি একটু চেঞ্জ করেছি এটা। ওকে, ডাজন্ট ম্যাটার, এক্স ওয়াই চেঞ্জ করে গেছে, তাই তো? এটা কি সমস্যা ভাইয়া? এই দূরে কিন্তু আমি করে দিছিলাম। যা হোক, একটু দেখো, যখন আমাদের কথা শোনো, পুরো কথা ভালো করে শোনো। যখন আমাদের পরামিতিক সমীকরণের কথাটা বলবে তখন তোমাকে অবশ্যই বলে দিবে যে এখানে একটা জিনিস পরিবর্তনশীল। খেয়াল করে দেখো, 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি পরিবর্তনশীল খেয়াল করো, থিটা। 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি পরিবর্তনশীল? টি। টি এক্স ওয়াই রিলেটেড সমীকরণে যেটা থাকবে না সেটা হচ্ছে টি, ওটাই হচ্ছে তোমার কি বলতো পরিবর্তনশীল। ঠিক আছে, 15 তো ঠিক, 16 তো কি হবে বলো? টি। যাও, এই বুঝোনি তোমরা, 14 তো থিটা। ওকে, লিখে দেওয়া আছে কি দেখতে পাচ্ছ? বুঝছে? এর সমীকরণ কিভাবে নির্ণয় করবো? এটা পরিবর্তনশীল হচ্ছে টি, আমাদের কাজ হচ্ছে টি কে হটায় দেওয়া। তো টি এর মান তো এখানে বলে দেওয়া আছে রে ভাই, ওয়াই। এটা বসাও, তাহলে এটা দেখতে হবে এরকম এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস টি এর বসা দাও ওয়াই স্কোয়ার। এবারে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই, এর বাইরে তো কোনো কিছু নাই। আর 15 নাম্বার যেটা বলা হয়েছিল, 15 নম্বরে তো এই ফরম্যাটে বলা হয়েছিল, তাকাও যদি এই ফরম্যাটে দেওয়া থাকে, শোনো এখানে পরিবর্তনশীল কে বলো তো? থিটা। থিটা, তো আমাদের কি করা লাগবে? ওই থিটাকে যে করে হোক ভ্যানিশ করা লাগবে। কথা ভালো মতো নেও, নিজে 1-2 বার করো। তাহলে আমরা কিভাবে কস থিটা এবং সাইন থিটা থেকে থিটা ভ্যানিশ করব? একটা সূত্র ছিল, মনে করে দেখো তো, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ছিল না? তাহলে হ্যাঁ, শর্টে আমি একটু করে দিচ্ছি। এইখান থেকে কি আমি কস থিটার ভ্যালু বের করতে পারি? তাকাও তো, এখান থেকে কস থিটার ভ্যালু বের করা যাবে? হাই গাধা, তোমরা কি পরিমাণ, তোমাদের জীবন আসলে। সাইন থিটা বের করা যাবে না? করে দাও আবার, y মাইনাস কে ডিভাইড বাই আর। এই সূত্র ফেলতে পারবা, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1। খেয়াল করে দেখো, এটা লেফট হ্যান্ড সাইডে থিটা ছিল, রাইট হ্যান্ড সাইডে কি থিটা আছে? না, তারপরে থিটা শেষ হয়ে গেছে অলরেডি। তো এই পাশে তুমি cos থিটার ভ্যালুটা একটু বসায় দাও, sin থিটার ভ্যালুটা একটু বসায় দাও, তাহলে তো কি আসে? সো x মাইনাস h ডিভাইড বাই r। তো r স্কয়ার উপরে পার করে দেবো না? তাহলে একটা বৃত্তের সমীকরণ আসছে না? বৃত্তের সমীকরণটা আসছে এরকম, দেখো x মাইনাস h স্কয়ার y মাইনাস k স্কয়ার, আর এটা তো r স্কয়ার থাকতো আবার পার করে দিলাম। বুঝছো? নেক্সট টাইমে তুমি যদি মনে করো যে অঙ্ক তুমি পারতেছো না, তার মানে তোমার এটা বোকামি, তুমি এটা জীবনেও ট্রাই করনি, তুমি নিজ হাতে 1-2 বার ট্রাই করে দেখো, এই অঙ্ক অবশ্যই তুমি পারবা। এবং এটা কোথায় লাগে বলো তো? কি এমসিকিউতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে লাগে, পারবা? আচ্ছা, লাস্ট আরেকটা টপিক আছে, এটা হচ্ছে পোলার সমীকরণ। এটা ভালো করে বুঝো, এটাতেই সমস্যা ম্যাক্সিমাম। ভালো করে দেখো, কোনো কথাবার্তা বলার দরকার নাই। দেখো পোলার ইকুয়েশন, নরমালি আমাদের বৃত্তের সমীকরণ এটা ছিল। আচ্ছা, এইটা মূলত ছিল কার্তেশীয়তে। তো কার্তেশীয় থেকে যখন আমরা কোনো কিছু পোলারে কনভার্ট করি, তখন আমরা কিছু বেসিক চেঞ্জেস করি আর কি। মূলত আমরা কি করি বলতো? এক্স এর পরিবর্তে দিয়েছে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে দিয়েছে আর সাইন থিটা। আর যদি ভুল ভবিষ্যৎ কোনো জায়গায় এটা চোখে পড়ে যায় যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ক্যালকুলেট করলে কত আসবে বলতো? আর স্কয়ার আসবে। এটা বসায় দিই। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডে যতগুলো ছিল সবকিছু ছিল কার্তেশীয়, রাইট হ্যান্ড সাইডে কি এগুলো বলতো? পোলার। তো এই চেঞ্জেস গুলো আমরা এখানে একটু করবো। তো আমি যদি বলি যে ভাই এই বৃত্তের বলতো কেন্দ্র কত ছিল? মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা, মাইনাস জি ওটা বের করি কিভাবে? এক্স এর সহগ ডিভাইড বাই কত? ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। মনে আছে তোমাদের? তাহলে মাইনাস জি মাইনাস এফ বের করতে হবে। তো এইটাকে যখন আমরা পোলারে চেঞ্জ করব, দেখতে কিরকম হবে তাকাও। এইটা মানে কত আসবে বলতো? আর স্কয়ার। এটা মানে 2g, এক্স এর পরিবর্তে আর কস থিটা দিয়ে দিই। এটা মানে 2f আর sin থিটা প্লাস হচ্ছে c। আচ্ছা,
আমি তো এক্স এবং ওয়াই এর মান চেঞ্জ করেছি, আমি কি জি এফ এগুলো চেঞ্জ করছি? তাহলে এটার সেন্টারে কত থাকবে বলো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এটার সেন্টারে তোমার মাইনাস জি কমা কত থাকবে, মাইনাস এফ, এটাই থাকবে, চেঞ্জ হবে না। এবং বলো তো এটা কিভাবে বের করবো আমরা? আচ্ছা আগের বার কি করছিলাম এটাতে, কথা শোনো, এটাতে কিভাবে বের করছিলাম? এক্স এর সহগ ডিভাইড বাই, এখানে কি এক্স আছে, এক্স এর পরিবর্তে কি আসছে, এটা বলো ভাইয়া আর cos থিটা এর সহগ ডিভাইড বাই -2, এটা আর sin থিটা এর সহগ ডিভাইড বাই কত বলো তো, -2। এত দূর পর্যন্ত কি বুঝতে পারছো? কথাটা বলো, এত দূর পর্যন্ত বুঝতে পারো? এত দূর পারো কি? এরকম একটা সমীকরণ দেওয়া থাকলে তুমি কি বলতে পারবা যে এর কেন্দ্র কত ব্যাসার্ধ কত বলা যাবে না? এই সিম্পল এমসিকিউ দেওয়া ছিল, এগুলো তোমরা পারোনি, লজ্জা থাকা উচিত তোমাদের। আবার বলো যাচ্ছে ভাইয়া হয় না, প্র্যাকটিস না করলে হবে ভাইয়া, এটা এত সোজা, এত সোজা হলে সবাই এ প্লাস পাওয়া যেত। খেয়াল করছে ভাই 58% পাস, এটা খেয়াল করছো, পাস প্লাস না পাস করছে, তার মানে 2 জন পরীক্ষা দিলে প্রায় 1 জন ফেল, হিসাব করো। রাজশাহীতে আছে তো, রাজশাহীতে সবাই কিন্তু পাস করছে, মোটামুটি সবাই প্লাসও পাইছে। এটা তুমি তখন বুঝতে যদি তুমি রাজশাহী বাদ অন্য কোনো এলাকায় থাকতা, বাড়ির দিকে থাকো তাহলে বুঝতে পারবা কি হচ্ছে। ম্যাক্সিমাম 30 জন কলেজে পরীক্ষা দিলে দেখা যাচ্ছে 20 জন 25 জন ফেল, এরকম। প্লাসের কথা বাদ দাও, এলাকার কলেজ খোঁজ দেখো, এরকম ঘটনা ঘটছে। আমি তো শুনলাম কয়েকটা কলেজের কথাটা। এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, এই কন্ডিশনটা বুঝো ভালো করে। যদি সামহাও আমরা বলি যে আমাদের বৃত্তটা কি বলতো, বৃত্তটি হচ্ছে মূল বিন্দুগামী, এই কথাটা বুঝো। আমাদের বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয়, ভাইয়া কোন একটা জিনিস মূল বিন্দুগামী হলে তার কনস্ট্যান্ট পদ সারা জীবন কি হয় বলতো, 0। কারণ 0 0 বসাই দেবো আমি, 0 বসালে এটা 0 এটা 0 এটা 0 এটা 0, তাহলে সি সমান কত আসতো 0, তাহলে সি সমান কত হবে বলতো 0। তখন এইটা রূপ বদলাতে শুরু করে। কিরকম রূপ বদলানো দেখো কি হয়, আর স্কোয়ার 2gr cos থিটা 2f r sin থিটা ইজিক্যাল কত হয় 0 হয়। সি আর থাকবে না। এবার দেখো তো তুমি সব ক্ষেত্রে থেকে আর কমন নিতে পারো না? এই এভরি সিঙ্গেল ওয়ার্ড, এভরি সিঙ্গেল লেখা এর আগের দিন ছিল ক্লাসে, লিখে লাভ নাই, বুঝো, সব ছিল, যা পড়াচ্ছি সব ছিল। আর কমন নাও, তাহলে এখন থাকবে এরকম আর প্লাস 2g, এখানে কি আর থাকবে না, এখন শুধু থাকবে কত বলো তো cos থিটা, এটা 2f, এটা কত হবে বলো তো sin থিটা ইজিক্যাল 0। প্রশ্ন হচ্ছে এটার কি কেন্দ্র চেঞ্জ করছো তুমি? কেন্দ্র কার সাথে সম্পর্কিত? জি এফ এগুলোর সাথে না, মাইনাস জি মাইনাস এফ এটার সাথে না, তুমি কি ওগুলো চেঞ্জ করছো এখানে না? বলতো এইটার কেন্দ্র কত? এটা কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, কিন্তু বের করার ক্ষেত্রে একটু মেথড আলাদা। যেমন এটাতে কার সহগ নিতা এক্স এর, এটাতে কার নিছিলা আর cos থিটা, এখন কার নিবা? আর কি আছে? সব জায়গায় তুমি আর কমন নিলে না, এখানে তো নাই ভাই। আর চোখে চোখে দেখো তো, একটু তাকাও তো, এই যে cos থিটার সহগ কত বলো 2g, তাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমি? -g। এটা আমার দরকার, নিড। ওকে, তাহলে এখন আমরা বলবো এরকম ভাবে, তাকাও, cos থিটা এর সহগ ডিভাইড বাই কত -2, sin থিটার সহগ ডিভাইড বাই কত -2। চেঞ্জ কোথায়? আগেবার আর ছিল, এখানে নাই রে ভাই। আশা করে বুঝাতে পারছি আমি ভাই, এটা প্র্যাকটিস করা লাগবে, এমসিকিউ খুঁজে খুঁজে বের করে এটা প্র্যাকটিস করো, 2-3টা করো, তাহলে পেয়ে যাবা। এইটার কিছু বেসিক অঙ্ক তোমাদের আমি দিতে পারি, দেখো তো ভাইয়া একটু বোঝো না। আমাকে জাস্ট এই একটা বলে দাও, আমি তাহলে আর কিছু পড়াবো না, আমি এখানে ছেড়ে দেবো, অন্য একটা টপিক ধরে শেষ করে দেবো। এইটার কথা আমাকে একটু বলো তো, এটা কি বৃত্তের সমীকরণ কিনা? হ্যাঁ অবশ্যই বৃত্তের সমীকরণ, অবশ্যই। প্রশ্ন হচ্ছে ভাই এটা কি এই ফরম্যাটে দেওয়া ছিল না, সরি এই ফরম্যাট না, এই এখানে একটা আর স্কয়ার আমি এক্সট্রা দিয়ে রাখছি, যাও কিছু নষ্ট হয়ে গেছে, মহামারী আকার ধারণ করছে কিছু, মানে এত প্যারা না ওকে, হয়েছে, এটা বুঝছো? আচ্ছা, এই ফরম্যাট আর এই ফরম্যাট সেম না, কিন্তু এখানে আরো সুবিধা একটা কাজ করে রাখছে, এই যে এই দুটা পার্ট করা ও পাশে দিয়ে রাখছে। তোমার প্রথমে মনে হতে পারে যে এটা করা মানে একটু কষ্টকর, কিন্তু না, এটা আরো সোজা। এ পাশে থাকলে তোমাকে কত দ্বারা ভাগ করা লাগতেছে? -2 দ্বারা। আর যদি কেউ এ পাশে থাকে তখন তো আর -2 দ্বারা ভাগ করা লাগবে না, 2 দ্বারা ভাগ করলেই হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে এটার কেন্দ্র শোনো, এটা কি কেন্দ্র চেঞ্জ হবে না, এটা কেন্দ্র -g, -f ওটাই থাকবে।
বের করার মেথড একটু আলাদা। cos θ সহগ ডিভাইড বাই কত দিবে বলো? কারো যদি মনে হয় যে না ভাই আমি এইভাবে পারবো না, তাহলে এই পারে নিয়ে আসো করো, কিন্তু অঙ্ক করো। এটা হবে এরকম 10 ডিভাইড বাই 2। আমি আমার রাগ যে কিভাবে কন্ট্রোল করে আসি, সিম্পল টপিক পারো না, √3 সমান এটা রেখে রাখো, এই করো ওই করো আল্লাহ। এটা বুঝছো কি বুঝছো? আচ্ছা উঠান লাগবে কিছু না, সিম্পল জাস্ট আরেকটা জিনিস দেখে রাখো, একটা অঙ্ক তোমরা পারোনি। আচ্ছা যাও, পোলারের একটা ফরম্যাট পড়ানো হলো না, এই তারপর একটু দেখে রাখো তো তোমার 1 মিনিট লাগবে, একটু দেখে রাখো। শোনো, অনেক সময় আমাদের বৃত্তের যে সমীকরণ থাকে তো ওটা কেন্দ্র পোলারেই দেওয়া থাকে। তাকাও কেন্দ্র পোলারেই দেওয়া থাকে, দ্যাট মিন্স এটা হচ্ছে r1, θ1। এখন তোমাকে বলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, লেটস অ্যাজিউম করো এর ব্যাসার্ধ হচ্ছে a, তুমি কিন্তু এটা করতে পারো না, এর এই কার্তের সাথে কনভার্ট করা যাবে না, করে তোমার বৃত্তের সমীকরণ বের করা যাবে না। এটাও করা যায়। আমরা আরেকটা কাজও করতে পারো, ধরে নিতে পারো বৃত্তের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর পরিবর্তে একটা চলমান বিন্দু ধরে নিতে পারো। ইমাজিন করো সেই বিন্দুটা হচ্ছে তোমার কত বলো তো, r, θ, যেহেতু পোলারে যাচ্ছ। এখন বলো তো এই দুটা বিন্দুর দূরত্ব সবসময় এ না? এর আগের দিন তোরাই পড়ছিলাম, এর আগের দিন ছিল এরকম রে, এখানে ছিল h, k আর এখানে ছিল কত বলো তো x, y। ওদের দূরত্ব কত ছিল বলো তো, লেটস সে a, হয়তো না? এটাও হবে না? এখানে আর এক টাইপের সমীকরণ একটু পাওয়া যায়, পোলার সমীকরণ। পোলার, এই দুটো বিন্দু কি বিন্দু? পোলার বিন্দু না? তাহলে তাদের মধ্যে দূরত্বকে আমরা বের করে নিই। দেখো তো যে r² প্লাস r1² মাইনাস 2r1 cos মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাট মিন্স θ মাইনাস θ1, এটা সমান ইভেন্টুয়ালি কত হয় বলো তো? এবারে রুট ছিল না একটা, এবার পার করে দিলাম। তবে এটাও একটা বৃত্ত সমীকরণ বলা যেতে পারে, বাট এটা রিয়েলি ইউজ হয়, খুবই কম ইউজ হয়, মাথা খারাপ করার দরকার আছে নাই। তো এটা একটু উঠায় রাখো, আগে যেগুলো পড়াইছি ওগুলো পোলার সমীকরণ, এটাও পোলার সমীকরণ, যেটা মন চায় সেটা ইউজ করো, বাট এটা ইউজ করা একটু কষ্টকর, ওই জন্য আমরা এটা কথাবার্তা বলিনি। যতগুলো অঙ্ক আছে না সব সম্ভব আগের নিয়মগুলো দ্বারা, এটাকে কার্তের সাথে কনভার্ট করে নিলে হয়ে যেত। তো নাও 1 নাম্বার 2 নাম্বার শীট ভালোভাবে পড়ে আসো, রিভিশন দিয়ে আসো, কোনো সমস্যা থাকলে দাগায় রাখো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই এমসিকিউ এক্সাম হবে না, আর কিসের সমাধান? একটু বেশি ইয়া করতেছি বলে ইয়া হচ্ছে নাকি? নেক্সট দিন আসো বুঝতে পারবানি।